সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের আগ্রহ থাকলেও উদ্যোগ নেই গাড়ির মালিকদের। মেয়াদ উত্তীর্ণ গাড়ি উঠিয়ে নিতে সরকারের দেয়া ৬ মাস সময়ে কোনো পদক্ষেপই নেননি তারা। যদিও মালিক সমিতির আশা নির্ধারিত সময়ের পর আর পুরনো গাড়ি চালাবেন না মালিকরা। এদিকে সিদ্ধান্ত কার্যকর করতে এবার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। এ বিষয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারের দেয়া ৬ মাস পার হলেও ৭৫,০০০-এরও বেশি মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরিয়ে নেয়নি মালিক শ্রমিকরা। এমন অনীহা আসলে কেন? আসলে বিগত অনেক বছর ধরেই কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরানোর কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ সরকারও একবার বলেছিল, কিন্তু আসলে সেই অর্থে সরকারের পক্ষ থেকে উদ্যোগটা যথাযথ ছিল না। আমাদের আইনে নিষিদ্ধ, এবং আইনের চেয়ে বড় কথা, যখন ২০-২৫ বছর পার হয়ে যায় তখন গাড়িগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই এগুলোকে সরানোর কথা বারবার আসছে। কিন্তু সরকারের আরেকটা কাজ থাকে, সারা পৃথিবীতেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে শহরের ভেতরের যে বাসগুলো, সেগুলো কিন্তু গণপরিবহনের দায় দায়িত্ব সরকারকে নিতে হয়। সরকার আমাদের এই রাষ্ট্রযন্ত্রে আমাদের মানসম্মত গণপরিবহন বের করতে পারেনি, যার ফলে এই যে লক্কর ঝক্কর গাড়িগুলো কিন্তু এখনো ঢাকার মেইন স্ট্রিম জনগণের জন্য গণপরিবহন হিসেবে আছে। এখন যেহেতু সরকার বিকল্প আনতে পারেনি, বিগত আওয়ামী লীগ সরকার টানা ৩-৪ বার ক্ষমতা থেকেও ঢাকার বা সারা বাংলাদেশে ইন্ট্রাসিটি বাস সার্ভিস গুলো ভালো মানের করতে পারেনি, বা ইন্টার ডিস্ট্রিক্ট গুলো, সেটা সুযোগই নিয়ে কিন্তু এই যে মালিকরা, তাদের মূল শক্তিটা হচ্ছে যে বিকল্প কিছু নাই, যার ফলে তারা যতই লক্কর ঝক্কর হোক সেটা মধ্যে মানুষ করতে বাধ্য হয়। বরঞ্চ সরকারের উচিত ছিল ৬ মাসের মধ্যে ঢাকাতে অনেক ভালো বাস নিয়ে আসার চেষ্টা করা। মানে এই যুগে আসলে বাস আনার চেষ্টা করলে ৬ মাস অন্তত কিছু বাস আনা যেত। কিন্তু সেই জায়গাগুলো যদি আমরা না করতে পারি, এবং একই সাথে আইনের শাসনের ক্ষেত্রে ছাড় দেওয়ার যে প্রবণতা আমরা বারবার দেখেছি, যে কোনো কিছু হলে আন্দোলন করে আপনার হচ্ছে যে দাবি আদায় বা সরকার যে ঘোষণা দিচ্ছে সেটা মানছে না। এটা অনেক ক্ষেত্রে অটোরিকশার ক্ষেত্রে দেখেছি, হাইকোর্টের রায় পর্যন্ত বদলে গেল। এই ক্ষেত্রে তো বাস মালিকরা ভাবেন যে সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা এই ধরনের নিষেধাজ্ঞা, যেটা আগে সরকারও দিয়েছে, এটাও তারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এই মনস্তত্ব আছে। কিন্তু মোটের উপরে আপনি এই কম্পিটিটিভ জায়গাতে সরকারকে অবশ্যই ভালো মানের গণপরিবহন যদি নিয়ে আসতে পারতো, তখন কিন্তু ধীরে ধীরে এই বাসগুলো এমনিতেই অবসোলেট হয়ে যেত। কিন্তু তারপরে আইনের শাসন যদি আমরা বুঝি, সরকার যদি মিন করে, তখন অবশ্যই তাকে আইনের প্রয়োগ ঘটাতে হবে, যেন বাস মালিকরা পূর্বের মতো তার স্বেচ্ছাচারী ভাবে বিআরটিএর ভূমিকা নিয়ে একটু বলি যে বারবার কঠোর অবস্থানের কথা কিন্তু বিআরটিএ বলে এসেছে। কার্যত তেমন কোনো উদ্যোগ আসলে কেন কখনো দেখা যায় না? মূল কারণটা আমি যেটা বলছিলাম, যে রাষ্ট্র জানে যে এই মান উত্তীর্ণ এই লক্কর ঝক্কর বাসগুলি আমাদের একমাত্র গণপরিবহন, এবং এটা যদি মানে সবগুলো যদি বন্ধ হয়ে যায়, তখন যে বিকল্প গণপরিবহন হিসেবে মানুষ তেমন কিছু পাবে না। কারণ এই শহরে বিআরটিসি গ্যারেজে যান, দেখবেন অনেক বিআরটিসি বাস পর্যন্ত অকেজ হয়ে পড়ে আছে। গণপরিবহনের দায়িত্ব হচ্ছে সরকার নিচে কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যে করা যায়, ঢাকা নগর পরিবহন ফ্র্যাঞ্চাইজিং ভিত্তিক যে পরিবহনটা, সেটা তো সরকার গুরুত্ব দেয়নি। যখন বারবার গুরুত্ব দিবেন না, এবং এই লক্কর ঝক্করে যখন জনগণের একমাত্র ভরসা হবে, শুধু আপনি এই বাস না, আপনি দেখেন এই যে অনেক মেক্সি গুলো চলে, যেগুলো একমাত্র প্যারা ট্রানজিট কমিউটার সার্ভিস, সেগুলো অত্যন্ত মানহীন। কিন্তু কেন মানুষকে মানহীন এই পরিবহনে যেতে হবে? কারণ এখানে প্রচন্ড চড়া দামে কিন্তু জনগণ এই বাসগুলো অ্যাভেল করে। এই মানে বিশ্বের যে কোনো জায়গাতে কিন্তু জনগণ ভালো বাস সার্ভিস পাওয়ার কথা ছিল, এটা একটা বেসিক রাইটের অংশ, আমার চলাচলের অধিকার। কিন্তু রাষ্ট্র সেখানে গুরুত্ব না দেওয়াতে, মনোযোগ না দেওয়াতেই, এবং তখন বাস মালিকরা ধরেই নিয়েছেন আমার এই যে নতুন বাস আনার দরকার নেই, পুরাতন বাসই একমাত্র ভরসা হিসেবে এখানে তারা নতুন ইনভেস্টমেন্ট ছাড়াই এই পুরাতন গুলো চলছে। এর জন্য রাষ্ট্রকে অবশ্যই আইনের প্রয়োগের সাথে সাথে বিকল্প তৈরি করার দরকার আছে। আর রাষ্ট্র ইতিমধ্যে কিছু বাসের কথা যে আপনি বলছেন যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সব বাস এক কোম্পানির আন্ডারে আনার কথা কিন্তু বলা হয়েছিল, এই কথা বলা হলেও তা কার্যকর কেন হচ্ছে না? ওই যে মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছা ছিল না, এটা অনেকটুকু লোক দেখানোই ছিল। বারবার অল্প কয়েকটা বাস, পুরাতন মানহীন বাসকে জাস্ট রং পরিবর্তন করে দিয়ে এই যে টিকিট সিস্টেম করে নামিয়ে দেওয়া হলো। তাহলে একটা যখন আপনি এই ধরনের একটা সার্ভিস আনবেন, তখন কিন্তু একটা ভালো মানের বাস, কখনো কখনো আমরা এসি বাসের কথা বারবার বলছি, ঢাকার ক্লাইমেটিক কন্ডিশনে তার টিকেটিং সিস্টেম, এবং যে রাস্তায় চলবে সেই রাস্তায় ফ্র্যাঞ্চাইজিং ভিত্তিক বাস চললে অন্য বাসগুলোকে ধীরে ধীরে এই যে মানহীন বাসগুলোকে সরে যাওয়ার কথা ছিল। অথচ হয়েছে উল্টাটা, মানহীন বাসের দাপট এবং তারা যেখানে সেখানে যাত্রী তোলার মতো অনৈতিক সুবিধা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই ঢাকা নগর পরিবর্তন ব্যর্থ হয়েছে। কারণটা সরকার সেটাকে সেভাবে টেনে সামনে আনেনি। এখন সরকার যদি কম্পিটিশন না তৈরি করে, এবং তখন ভরসা যদি এই ধরনের একমাত্র মানহীন বাসগুলো হয়,
তখন যা হবার তাই হয়েছে। এবং বাস মালিকরা, যদিও বাস মালিক সমিতিরা বলছে যে আমরা এই বিষয়ে কখনোই জিরো টলারেন্স দেখাবো, কিন্তু তারাও জানেন বাস মালিকরা যদি তারা যদি একাট্টা হয়ে আন্দোলন করেন, সরকারের অন্য অনেক ইস্যুর মতো এই ইস্যুতেই তারা নমনীয় ভাব দেখাবেন। এই সুযোগটা তারা বারবার নেওয়ার চেষ্টা করছেন। সরকারকে আইনের কঠোরতার পাশাপাশি গণপরিবহন নিশ্চিত করার জন্য তার উপরে অঙ্গীকার আছে চলাচল নিশ্চিত করতে। তাকে অবশ্যই বিকল্প, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, সেটা হতে পারে। কারণ ঢাকার মানুষ অত্যন্ত যে যেই টাকাটা দেওয়ার কথা সেই টাকা দিয়ে কিন্তু বাসে চড়েন, তাহলে তাকে কেন মান কিনে লক্ষ ঝুঁকো বাসে চলতে হবে? কেন তার চলার কোনো নিরাপত্তা জি। থাকবে না? এবং মহিলাদের বিশেষ করে যে ধরনের বিড়ম্বনা হয় এবং এই যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মানহীন বাসের কারণে, এই দায় দায়িত্ব অবশ্যই সরকার এড়ানোর কোনো সুযোগ নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।